আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আরেকটি টপিকস নিয়ে হাজির হলাম। আমাদের আজকের টপিক হচ্ছে আমরা সাধারণত অনেক সময় অ্যাসার্টিভ সেন্টেন্স করতে পারি, অর্থাৎ আমরা একটা বাক্য বলতে পারি আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। তারপর আমি যদি বলি আই রিড বুক, আমি বই পড়ি। কিন্তু আমি কি বই পড়ি বা আমি কি ক্রিকেট খেলি, সে কি স্কুলে যায়, এই যে প্রশ্ন করা, অর্থাৎ একটা সেন্টেন্সকে কিভাবে আমরা প্রশ্ন করবো অনেক সময় আমরা এটা জানি না। আজকে তাই আমি একটা সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ করা যায় তাই আলোচনা করব। সো আজকের টপিক হচ্ছে হাউ টু ট্রান্সফর্ম আ সেন্টেন্স ইনটু ইন্টারোগেটিভ। হাউ টু ট্রান্সফর্ম আ সেন্টেন্স ইনটু ইন্টারোগেটিভ। তো এটা জানার আগে আমাদেরকে সাধারণত অক্সিলিয়ারি ভার্ব সম্পর্কে জানতে হবে। তো অক্সিলিয়ারি ভার্ব সাধারণত তিন রকম আছে, একটা হচ্ছে টু বি ভার্ব, আরেকটা হচ্ছে হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব, আরেকটা হচ্ছে আমাদের মডাল অক্সিলিয়ারিজ। তো আমি বিস্তারিতভাবে সবগুলো আলাদা না বলে একসাথেই বলতেছি। যেমন আমাদের টু বি ভার্বের মধ্যে আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আমাদেরকে অক্সিলিয়ারি ভার্বগুলো সম্পর্কে জানতে হবে যদি আমরা প্রশ্নবোধক করতে চাই। এরপরে যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড। তারপর মডেল অক্সিলারিজ এর মধ্যে আছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ওথ টু। অর্থাৎ এগুলো হচ্ছে অক্সিলিয়ারিজ। আমাদেরকে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন আমরা ইন্টারোগেট অর্থাৎ প্রশ্নবোধক করব তখন আমাদেরকে এই অক্সিলিয়ারিজ গুলো সম্পর্কে জানতে হবে। আমি আবার বলতেছি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ওথ টু। তাহলে এগুলো হচ্ছে আমাদের অক্সিলিয়ারিজ। যেমন আমি একটা বাক্য লিখি, I am writing a letter. আমি একটি চিঠি লিখছি বা লিখিতেছি। তাহলে এখানে আমরা সাধারণত একটা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখলাম আই অ্যাম রাইটিং আ লেটার, আমি একটি চিঠি লিখিতেছি। এখন যদি আমি বলি আমি কি একটি চিঠি লিখিতেছি, এটা আমি প্রশ্ন করলাম আমি কি একটি চিঠি লিখিতেছি, তাহলে এটা একটা প্রশ্ন। তাহলে কিভাবে আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করব? তো বন্ধুরা মনে রাখতে হবে, আমরা যখন কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করব তখন আমাদেরকে দেখতে হবে এখানে কোনো অক্সিলিয়ারি আছে কিনা। আমি যে অক্সিলিয়ারিজ গুলো লিখেছি এগুলোর কোনোটা এই সেন্টেন্সের ভিতরে আছে কিনা। যদি থাকে, যেমন এখানে এম আছে, তাহলে আমরা যখন ইন্টারোগেটিভ প্রশ্নবোধক করতে যাব তখন আমাদের কাজ হচ্ছে এই অক্সিলারি যেটা আছে ওটাকে সেন্টেন্সের একেবারে শুরুতেই লিখবো, একেবারে শুরুতেই। তাহলে শুরুতে আমরা এমটাকে লিখলাম, অর্থাৎ অক্সিলারিটাকে একবারে সেন্টেন্সের শুরুতে লিখতে হবে। লেখার পরে বাকি যা আছে সব লিখবো। যেমন বাকি আছে কি আই রাইটিং আ লেটার, তাহলে বাকি রয়েছে আমার আই, এরপর রাইটিং আ লেটার। তাহলে আমার প্রশ্নবোধক হয়ে গেল, কি সহজ। অর্থাৎ এম আই রাইটিং আ লেটার, আমি কি একটি চিঠি লিখিতেছি। এই সেন্টেন্সটা যদি হয় এরকম, they are playing hide and seek, hide and seek। তাহলে আমি যদি বলি they are playing hide and seek, তাহলে এই সেন্টেন্সটা অর্থাৎ তারা লুকোচুরি খেলছে। কিন্তু এটাকে যদি আমার আছে অ্যাসার্টিভে যদি আমি ইন্টারোগেটিভ করতে যাই, ইন্টারোগেটিভ, তাহলে আমরা কিভাবে করব? অর্থাৎ আমরা জাস্ট দেখব অক্সিলারি আছে কিনা। যেমন আমাদের এখানে অক্সিলারি হচ্ছে আর, তাহলে আরটাকে শুরুতেই লিখে দিই আর। আর লেখার পর আমাদের বাকি যা আছে, যেমন দে, প্লেইং, হাইড এন্ড সিক, তাহলে হবে আর দে প্লেইং
হাইড অ্যান্ড সিক। লাস্টে প্রশ্ন। তাহলে আমাদের হয়ে গেল। তাহলে আমাদের কাজ হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগ্রেট করার ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে জাস্ট অক্সিলারি দেখব আছে কিনা। অক্সিলারি যদি থাকে, যে কোনো অক্সিলারি থাকলে আমরা বাক্যের শুরুতে লিখে দিব, এরপরে বাকি যা আছে সব লিখে দিব, তাহলে আমাদের ইন্টারগ্রেটিভ হয়ে যাবে। এরপরে যেমন he was purchasing a new product। যেমন আমি লিখলাম যে he was purchasing a new product, সে একটি নতুন পণ্য কিনতেছিল। তাহলে এখানে যে আমরা দেখব এটা হচ্ছে অ্যাসার্টিভ, তাহলে এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে যাই তাহলে কি হবে? তাহলে আমাদের কাজ হচ্ছে আগে খোঁজা, অর্থাৎ আমরা দেখব যে অক্সিলিয়ারিটা আছে কিনা। যেমন এখানে অক্সিলিয়ারি আছে কে? ওয়াজ। তাহলে ওয়াজ যেহেতু আছে তাহলে আমরা ওয়াজকে সর্বপ্রথম লিখে দিব ওয়াজ। ওয়াজ লেখার পরে আমাদের কাজ হচ্ছে বাকি যা আছে তা, অর্থাৎ বাকি আছে হচ্ছে হি, এরপরে purchasing a new product। শেষে প্রশ্ন, সে কি একটা নতুন পণ্য কিনতেছিল? তাহলে আমাদের কাজ হচ্ছে কোনো অক্সিলিয়ারি থাকলে ওই অক্সিলিয়ারিটাকে সর্বপ্রথম লিখে দেওয়া। এরপরে যদি বলি যেমন she can do complex task, সে জটিল কাজ করতে পারে। তাহলে she can do complex task, সে জটিল কাজ করতে পারে। তাহলে এটাকে যদি প্রশ্ন করি আমরা, সে কি জটিল কাজ করতে পারে? ক্যান তার সাধারণত কোনো সক্ষমতা প্রকাশ করে, অ্যাবিলিটি। তাহলে আমরা ক্যানটাকে আগে লিখবো। তাহলে ক্যান, এরপর বাকি কে আছে? she do complex task, তাহলে এটা লিখে দিব। অর্থাৎ আমরা অক্সিলারিটাকে শুরুতে লেখার পরে এরপর বাকি যা আছে প্রথম থেকে সব লিখে দিব। she do complex task, সে কি জটিল কাজ করতে পারে? তাহলে আমরা বুঝলাম হচ্ছে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে, অর্থাৎ কোনো বিবৃতিমূলক বাক্যকে যখন আমরা প্রশ্নবোধক করব তখন আমাদের কাজ হচ্ছে জাস্ট আমাদের অক্সিলিয়ারি ভার্বটাকে সর্বপ্রথম লিখে দেওয়া। যেমন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, we should respect our elders, we should respect our elders। তাহলে এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে? অর্থাৎ আমাদের কাজ হবে হচ্ছে যেমন এখানে মডাল অক্সিলারি আছে শুড, তাহলে শুডকে সর্বপ্রথম লিখে দেওয়া। তাহলে হবে কি? শুড উই রেসপেক্ট আওয়ার এল্ডার্স, অর্থাৎ আমাদের উচিত বড়দেরকে সম্মান করা। তাহলে আমাদের কি উচিত? বড়দেরকে সম্মান করা। তাহলে প্রশ্ন যখন করব তখন হবে শুড, অর্থাৎ শুডটা আমাদের সর্বপ্রথম চলে আসবে, শুড উই রেসপেক্ট আওয়ার এল্ডার্স। এইগুলো হচ্ছে আমাদের যদি সেন্টেন্সের ভিতরে কোনো অক্সিলিয়ারি থাকে। এখন আমার প্রশ্ন হচ্ছে যদি কোনো অক্সিলিয়ারি না থাকে তখন আমরা কিভাবে প্রশ্নবোধক করব? যেমন আমি একটা সেন্টেন্স লিখি, যেমন আই রিড আ স্টোরি, তারপর আমি যদি বলি হি রিডস আ স্টোরি, তারপরে যদি লিখি he read a story। এখানে একই ভার্ব ব্যবহার করে আমি তিনটি সেন্টেন্স লিখলাম। এখন আমাদের যেমন read a story মানে আমি একটা গল্প পড়ি, he reads a story মানে সে একটা গল্প পড়ে, he read a story মানে সে একটি গল্প পড়েছিল। আমরা যারা সাধারণত ভার্ব সম্পর্কে জানি, অর্থাৎ ভার্বের যে তিনটি ফর্ম আমরা জানি, read এর ফার্স্ট ফর্ম read, ফার্স্ট পার্টিসিপল read। তাহলে আমাদের সাধারণত ফার্স্ট ফর্মে কখনো এসবিএস যুক্ত হয় না। আমি যখন টেন্স অধ্যায় নিয়ে আলোচনা করব তখন আমরা এই সম্পর্কে জানবো কখন এস হয় কখন এস হয় না। এখন দেখো এখানে সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে যখন আমরা দেখবো যে অক্সিলিয়ারি নাই। এখন দেখো সাবজেক্টের পর কোনো অক্সিলিয়ারি, দেয়ার ইজ নো অক্সিলিয়ারি ভার্ব ইন দ্য সেন্টেন্সেস, যে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই। তাহলে আমরা কি করব? আমাদেরকে মনে রাখতে হবে
যখন কোনো অক্সিলিয়ারি না থাকে তখন আমরা ইন্টারগেটিভ করার নিয়ম হচ্ছে একেবারে শুরুতে ডু, ডাজ অথবা ডিড নিয়ে আসে। আবার বলতেছি, যখন আমরা অক্সিলিয়ারি সেন্টেন্সের মধ্যে দেখবো যে অক্সিলিয়ারি নাই, তখন আমরা কিভাবে ইন্টারগেটিভ করব? আমরা হচ্ছে ডু, ডাজ, ডিড এই তিনটার একটা সেন্টেন্সের শুরুতে লিখব। এখন কখন কোনটা লিখবো সেটা আমাদেরকে জানতে হবে। যেমন প্রথম সেন্টেন্সটা আমরা এটাকে ইন্টারগেটিভ করব, আই রিড আ স্টোরি, আমি একটি গল্প পড়ি। মনে রাখতে হবে আমরা যখন এই তিনটা ব্যবহার করব তখন আমাদেরকে ভার্ব দেখতে হবে, অবশ্যই ভার্বটি আমাদেরকে খেয়াল করতে হবে। যেমন রিড এর ফার্স্ট ফর্মও রিড, সাধারণত আমি এখানে প্রেজেন্ট ফর্ম হিসেবে লিখেছি। তাহলে মনে রাখতে হবে যখন ভার্বটা প্রেজেন্ট ফর্ম থাকবে, প্রেজেন্ট ফর্ম ভার্বের এক নম্বর ফর্ম, যখন ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকবে তখন আমাদেরকে ডু ইউজ করতে হবে, ডু ইউজ করতে হবে। প্রেজেন্ট ফর্মে থাকলে ডু ইউজ করব। যেমন তাহলে কি করব? সর্বপ্রথম ডু লিখব, ডু লিখে একেবারে পুরো সেন্টেন্সটা লিখে দেব। তাহলে ডু আই রিড আই স্টোরি, কত সহজ হয়ে গেল। অর্থাৎ এটা কিন্তু সহজ, অর্থাৎ এই তিনটা যেটা বসবে আমাদের রুল অনুযায়ী সেটা লেখার পরে আমরা পুরো সেন্টেন্সটা লিখে দেব, তাহলে ইন্টারগেটিভ হয়ে যাবে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে যেমন আমি যদি বলি উই প্লে ফুটবল, তাহলে এখানে আমরা দেখি যে আমাদের কোনো অক্সিলিয়ারি নাই, তাহলে এখানে আমরা ভার্বটা দেখব। ভার্ব আমরা জানি প্লে প্রেজেন্ট ফর্ম, প্লে ফার্স্ট ফর্ম হচ্ছে প্লেড, ফার্স্ট পার্টিসিপল অফ প্লেড। তাহলে প্লে যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে, তো আমরা জানি প্রেজেন্ট ফর্ম যদি ভার্ব ভি1 থাকে অর্থাৎ প্রেজেন্ট ফর্ম থাকে তখন ডু লিখতে হয়। তাহলে এটার ইন্টারগেটিভ হবে কি? সর্বপ্রথম ডু, তারপর বাকি সেন্টেন্সটা পুরো লিখে দিই। ডু উই প্লে ফুটবল, ফুটবল ইন্টারগেটিভ হয়ে গেল। তাহলে আমরা বুঝলাম যে ডু কখন বসে। এবার ডাজ, ডাজের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে ভার্ব, ভার্বের শেষে যখন এস অথবা ইএস থাকে, তো আমরা সাধারণত মনে রাখবো এস থাকলে। ভার্বের সাথে অর্থাৎ সাবজেক্টের পরেই ভার্ব থাকে, ভার্বের সাথে যখন এস অথবা ইএস থাকবে, সাধারণত এস, আমরা জাস্ট এটাই বুঝে নিব যে এস থাকে। যখনই ভার্বের শেষে এস থাকবে তখন আমরা ডাজ লিখে দিব। যেমন আমি যদি বলি হি রিডস আ স্টোরি, হি রিডস আ স্টোরি, তাহলে এখানে আমরা দেখি অক্সিলিয়ারি নেই, তাহলে ভার্বের কাছে আসলাম। এখন ভার্বের সাথে দেখলাম যে যেমন প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে অর্থাৎ যখন ডু ইউজ করছি তখন কিন্তু ভার্বের সাথে এস ছিল না, যখনই দেখবো যে ভার্বের সাথে আমাদের এস আছে তখনই আমরা ডাজ ব্যবহার করব। তাহলে ডাজ, ডাজ, ডাজ লেখার পরে এবার পুরো সেন্টেন্সটি হি। তবে এক্ষেত্রে আমাদেরকে একটা মনে রাখতে হবে, যখন আমরা ডাজ ব্যবহার করব তখন এখানে এস বিএস আর থাকবে না। আবার বলতেছি, যখন আমরা ডাজ ব্যবহার করব তখন আমাদের যে ভার্বটা আছে মেইন ভার্বের সাথে এস অথবা ইএস থাকবে না। তাহলে ডাজ হি রিড আই স্টোরি, আজকে প্রশ্ন করব। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। আরেকটা উদাহরণ দেই, যদি বলি she goes to college, তাহলে এটাকে ইন্টারগেটিভ কিভাবে করব? আমরা আগে ভার্বের কাছে, সেখানে যেহেতু অক্সিলিয়ারি না, আমরা সবাই আগে আমাদেরকে অক্সিলিয়ারি গুলো কিন্তু মুখস্থ করে ফেলতে হবে, তাহলে আমরা দেখার সাথে সাথে বুঝবো যে অক্সিলিয়ারি আছে কি। এখানে দেখলাম যে সাবজেক্ট ফর অক্সিলিয়ারি নাই, তাহলে আমাদের এখানে মেইন ভার্ব হচ্ছে গো, গোর সাথে যেহেতু এস আছে, এস অথবা ইএস সাধারণত, তাহলে এস দেখলে আমরা জানি ডাজ ব্যবহার করব। তাহলে ডাজ, সর্বপ্রথম ডাজ, ডাজ লেখার পরে এবার পুরো সেন্টেন্সটি লিখবো। তাহলে এবার এখানে কি করতে হবে? আমি বলছি যে ডাজ যখন লিখবো তখন এখানে এস বাই এস থাকবে না, তো আমরা এখানে গোর সাথে অতিরিক্ত আনছিলাম ইএস, তাহলে ইএস উঠে যাবে, তাহলে গো টু কলেজ। লাস্টে প্রশ্ন, অর্থাৎ সে কলেজ যায়, আর এটা হচ্ছে সে কি কলেজে যায়। তাহলে ডাজ এর ব্যবহার আমরা শিখলাম। তাহলে ডাজ ব্যবহার করব হচ্ছে যখন আমাদের ভার্বের শেষে এস বা ইএস, সাধারণত আমরা এস দেখলেই বুঝবো এস থাকে তখন আমরা ডাজ ব্যবহার করব, আর ডাজ যখন ব্যবহার করব তখন আমাদের মেইন ভার্বের সাথে এস বা ইএস থাকবে না। এবার উদাহরণ দিচ্ছি আমি ডিড, যেমন একটা উদাহরণ লিখি হি ওয়েন্ট টু
ঢাকা। তাহলে আসি আমরা, সাবজেক্ট আছে, এরপরে কোনো অক্সিলিয়ারি নাই, তার মানে ডু ডাজ ডিড। তাহলে আমরা ভার্বের কাছে আসলাম। এখন আমাদেরকে জানতে হবে যে ওয়েন্ট, ওয়েন্ট কোথা থেকে এসেছে। আমরা অনেক সময় ভুল করি যে ওয়ান্টকে মনে করি ওয়েন্ট, এটা হচ্ছে ডব্লিউ এ এন টি, আর এটা হচ্ছে ডব্লিউ ই এন টি, মনে রাখতে হবে। এই ওয়েন্ট তার অর্থ গো থেকে, গো এর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, গো, ওয়েন্ট, গন। তাহলে মনে রাখতে হবে যখন ফার্স্ট ফর্ম হবে, ভার্বটা যখন ফার্স্ট ফর্মে হবে, তাহলে আমাদেরকে ডিড ব্যবহার করতে হবে। ভার্ব যখন ফার্স্ট ফর্মে হবে, এই ভার্বটা যখন আমাদের ফার্স্ট ফর্ম হবে, তখন আমাদেরকে অবশ্যই ডিড ব্যবহার করতে হবে। তাহলে এখানে যেহেতু গোর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, আমাদেরকে ভার্ব অর্থাৎ স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমরা বুঝবো যে একটা ভার্ব প্রেজেন্ট ফর্ম নাকি ফার্স্ট ফর্মে আছে। তাহলে ওয়েন্ট, তাহলে আমরা জানলাম এখানে ভার্ব ফার্স্ট ফর্মে আছে, তাহলে সর্বপ্রথম ডিড আনলাম। ডিড আনার পরে এবার আমাদের কাছে কি বাকিটা পুরো লিখে দেওয়া। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে, যখন আমরা ডিড ব্যবহার করব, তখন আমাদেরকে এখানে যে ভার্বটা ছিল ফার্স্ট ফর্ম যেটা ছিল, এটা প্রেজেন্ট ফর্মটা লিখতে হবে। আবার বলতেছি, ডিড যখন লিখব, তখন আমরা যখন ভার্বটা লিখব, সাবজেক্টের পর ভার্বটা লিখব, ভার্বটা তখন আমাদেরকে অবশ্যই প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। তাহলে ওয়েন্ট আসছে মূলত গো থেকে, তাহলে গো লিখব। ডিড হি গো টু কলেজ, তাহলে ডিড হি গো টু কলেজ। আরেকটা উদাহরণ দিই, যেমন he prepared his lesson, তাহলে he prepared his lesson। তাহলে আমরা এবার ভার্বের কাছে আসি। ভার্বে প্রেজেন্ট ফর্ম নাই। সাধারণত আমরা জানি একটা শব্দের শেষে অর্থাৎ সাবজেক্টের পরে যে ভার্বটা থাকে ওটার সাথে যখন ডি অথবা ইডি থাকে, তখন আমরা সাধারণত ফার্স্ট ফর্ম ধরে নিই। যদি কোনো অক্সিলিয়ারি না থাকে, তখন আমরা ফার্স্ট ফর্ম হিসেবে ধরে নিই। এটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। তো মনে রাখতে হবে আমাদের মূল শব্দ অর্থাৎ এই যে ভার্বটা, এটা প্রেজেন্ট ফর্মটাকে আমাদেরকে জানতে হবে। এটা প্রেজেন্ট ফর্ম হচ্ছে প্রিপেয়ার, তাহলে প্রিপেয়ারের ফার্স্ট ফর্ম হচ্ছে প্রিপেয়ার্ড। তাহলে যেহেতু এটা ফার্স্ট ফর্মে আছে, V2 ফার্স্ট ফর্মে আছে, তাহলে আমাদেরকে কোনটা ব্যবহার করতে হবে? আমরা জানি ডিড ব্যবহার করতে হবে। তাহলে সর্বপ্রথম ডিড আনলাম। ডিড হি লেখার পর আমি বললাম কি যে যখন ডিড ব্যবহার করব তখন এটা আবার প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। তাহলে ডিড হি প্রিপেয়ার হিজ লেসন। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। যেমন এর আগে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে হি read a story। তাহলে এখানে আমাদেরকে জানতে হবে একটা জিনিস মনে রাখতে হবে, যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় অর্থাৎ সিঙ্গুলার হয়, তখন ভার্বের শেষে অ্যাজ বাই এস যুক্ত হয়। তো এখানে আমাদের যেহেতু অ্যাজ বাই এস নাই, তাহলে বুঝে নিতে হবে রিড এর ফার্স্ট ফর্ম রেড, তাহলে আমাদের বুঝতে হবে এটা ফার্স্ট ফর্মে আছে। সাধারণত ফার্স্ট ফর্মের সাথে অ্যাজ বাই এস যুক্ত হয় না। একটা ইম্পর্টেন্ট জিনিস বলতেছি যে আমরা এর আগে শিখলাম যে নাম্বার সম্পর্কে সাধারণত একটা নাউন বা প্রোনাউনের সাথে এস অথবা ইয়ে যুক্ত করে আমরা প্লুরাল করি। তবে মনে রাখতে হবে নাউনের বা প্রোনাউনের সাথে যখন এস বাই এস থাকে তখন এটা দ্বারা প্লুরাল বোঝায়, কিন্তু ভার্বের সাথে যখন এস বাই এস থাকে তখন এটা দ্বারা সিঙ্গুলার বোঝায়। আবার বলতেছি, নাউন বা প্রোনাউনের সাথে যখন এস অর ইএস থাকে তখন এটা দ্বারা প্লুরাল বোঝায়, কিন্তু যখন ভার্বের সাথে আমাদের এস অথবা ইএস থাকে তখন এটা দ্বারা সিঙ্গুলার বোঝায়। তাহলে এখানে যেহেতু আমাদের এস বাই এস নাই, তাহলে আমাদেরকে বুঝতে হবে রিড এর ফার্স্ট ফর্ম যেহেতু রেড, তাহলে এটা ফার্স্ট ফর্মে আছে, V2 তে আছে। তাহলে আমরা জানি ফার্স্ট ফর্মে থাকলে ডিড হয়, তাহলে ডিড এরপরে ই, এরপর আমরা জানি ডিড থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো রেড এর ফার্স্ট প্রেজেন্ট ফর্ম রিড আই স্টোরি।